শেষ করছি মার্ক জুগারবার্গের উক্তি দিয়ে। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। আবার অন্যদিকে যারা জীবনে কখনো বড় বা কোনো সুন্দর স্বপ্ন দেখে না, বা কখনো সমাজে কোনো ভালো কাজ করে দেখাতে পারেনি, সমাজে কারোর উপকারে আসতে পারেনি, তারা আপনাকে ভয় দেখাবে, নিরুৎসাহিত করবে। অনেক ক্ষেত্রে সমালোচকরা আপনাকে পাগল বলতেও কুণ্ঠাবোধ করবে না। মজার বিষয় হচ্ছে, বড় স্বপ্ন দেখে তা কাউকে বললে স্বপ্ন দেখা মানুষটি সবচেয়ে বেশি নিরুৎসাহিত বা সমালোচনার শিকার হতে পারে তার রক্তের সম্পর্কের প্রিয় মানুষের দ্বারাই। তাহলে উপায়? আপনি যদি সাহসী হন, বিবেকবান হন, আর আপনার মনে যদি বড় ও সফল হওয়ার দৃঢ় প্রত্যয় থাকে, আর তা যদি আপনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে এমন কোনো অপশক্তি নেই যা আপনাকে থামাতে পারে। পরীক্ষায় A+ পাওয়ার জন্য যেমন A+ পাওয়া ছাত্রকে অনুসরণ করতে হয়, তেমনি সফল বা বড় হওয়ার জন্য সফল মানুষকেই অনুসরণ করতে হয়। সফল হওয়ার জন্য আপনার দেখা স্বপ্নটি কখনো চুরি হতে দেবেন না। স্বপ্ন চুরি হলে আপনি নিরুৎসাহিত হবেন, আর স্বপ্ন কিন্তু কাছের মানুষরাই বেশি চুরি করে। তাই সাবধান, স্বপ্নকে হৃদয়ে লালন করুন, আপনার স্বপ্নের গাছটিকে জীবিত রাখুন। আর স্বপ্নের গাছটিকে জীবিত রাখতে তাতে প্রতিদিন নিয়ম মেনে জল ঢালুন। দেখবেন একসময় আপনার স্বপ্নের গাছে সুন্দর পাতাসহ রঙিন ফুল ফুটবে, তাতে রঙিন প্রজাপতি আসবে, স্বপ্নের গাছে ফল ধরবে, আর ফলটি সুমিষ্ট হবে, ঠিক আপনি যেমনটা চেয়েছিলেন। বাইবেলে সুন্দর একটা কথা আছে যে, হি হু লিভ, হি হু বিলিভ শ্যাল নেভার ডাই। অর্থাৎ যে বিশ্বাস করে সেই বেঁচে থাকে। এই বিশ্বাস এবং কাজের মধ্যে যে ডুবে যেতে পেরেছে, তাকে কোনো দুঃখ মালিন্য স্পর্শ করতে পারে না। কাজের নিজস্ব আনন্দ আছে, কাজের মধ্যে ডুবে যেতে হলে স্বপ্নের প্রয়োজন। আমরা অনেকেই মনে করি স্বপ্ন মানে একটি নিছক কল্পনা মাত্র, কিন্তু আসলে তা নয়। স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য। আমি কোথায় যেতে চাই তার নাম স্বপ্ন। মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে। বাস্তব স্বপ্ন ও চেষ্টা কখনোই ব্যর্থ হয় না। যদি স্বপ্নকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারা যায়, তাহলে তা অর্জনও করা যায়। বিশাল এই পৃথিবীতে দূর মহাকাশের নক্ষত্র থেকে আলো এসে পড়ে। আমরা সবাই এই পৃথিবীর প্রদর্শনীতে অংশ নিচ্ছি মাত্র কিছু সময়ের জন্য, যে সময়টা খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। এই সময়কে নিজের মতো সাজিয়ে নিতে দরকার সুপরিকল্পিত স্বপ্নের। আমরা সবাই সাফল্য চাই, সকলে জীবনে সেরা জিনিস চায়। কেউই সাদামাটা জীবন চায় না, হামাগুড়ি দিয়ে চলতে চায় না। মানুষ তার আশার সমান সুন্দর এবং বিশ্বাসের সমান বড় হতে পারে। প্রত্যেকের হৃদয়ে একজন মানুষ বসবাস করে, সে কথা বলে। আত্মনিমগ্ন হয়ে কান পাতলে সে ভেতরের মানুষটির কথা শোনা যায়। সে যা বলে ঠিক সেই অনুযায়ী কাজ করলেই জীবনে সফল হওয়া যায়, বড় কিছু করা যায়। কারণ সেখানে আমি বা আপনি সম্পূর্ণ একা। জীবনে আপনি কি করতে চান, এটা আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে নির্ধারণ করে দিতে চাইবে। কিন্তু এই সব কিছুর বাইরে আপনার ভিন্ন কিছু করার ইচ্ছা থাকতে পারে, কিংবা আপনিও পারিপার্শ্বিকের নির্ধারণ করা লক্ষ্যের অনুসারী হতে পারেন। তবে তার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, উপলব্ধি করুন, অন্তরের অন্তঃস্থল থেকে একটা উত্তর আসবেই, আর সেই পথটা অনুসরণ করুন। কখনো বিফল হবেন না। রাজার সিংহাসনে রাজা একাই বসেন, একই সিংহাসনে একসঙ্গে দুইজন বসতে পারেন না। 2000 মাইল হিমালয় পর্বতমালায় হয়তো কোটি কোটি লোকের জায়গা হতে পারে, কিন্তু শৃঙ্গের সর্বোচ্চ শিখরে দুইজন লোক একসাথে আরোহণ করতে পারেন না। একজনকে আগে উঠতে হয়, তারপর অপরজনকে। এই জন্য তেনজিং এবং হিলারি একসঙ্গে শিখরে আরোহণ করতে পারেননি। তেনজিং আগে ওঠার কারণে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ আরোহণকারী হিসাবে 1 নম্বরে তার নাম চলে এসেছে। বাইবেলে আছে, টপ অব দ্য হিলে যেতে হয় একা,
আসলেই তাই, যে মানুষ প্রতিকূলতা এড়িয়ে একাকী চলতে শুরু করে সেই পথ পেয়ে যায়, সেই এগিয়ে যায়, তার কথাই ইতিহাসে লেখা থাকে। পরিশেষে বলতে চাই, যে স্বপ্নের জন্য আপনি মরতেও রাজি এমন স্বপ্ন দেখুন। স্বপ্ন না থাকলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না, কারণ স্বপ্নই জীবনের জ্বালানি। নিজেকে নিয়ে স্বপ্ন দেখুন এবং তা পূরণের প্রতিজ্ঞা করুন। সমস্ত ঝুঁকি গ্রহণ করুন সাহসের সঙ্গে। তাহলে দেখলেন তো, স্বপ্নের পথে হাঁটতে থাকারও একটা গুরুত্ব রয়েছে। এত সহজে স্বপ্নের পথ থেকে সরে আসা যায় না। আমরা স্বপ্ন দেখতে শিখি ঠিকই, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজের স্বপ্নগুলোকে সম্পর্কিত করে তুলতে পারি না। ফলে অনেক ক্ষেত্রেই আমাদের স্বপ্নগুলো হেরে যায়। কিন্তু নিজেকে যদি স্বপ্ন দেখতে শেখাতে পারেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনি আপনার স্বপ্নগুলির সঙ্গে প্রকৃতিকেও মিলিয়ে ফেলেছেন। চলুন এবারে চলে যাওয়া যাক আমাদের পরবর্তী আলোচনার দিকে, কিভাবে নিজেকে সমাজের সামনে তুলে ধরা উচিত। এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা অনেকেই কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারি না। আসুন তাহলে এবার জেনে নিই কিভাবে নিজেদেরকে সমাজের সামনে তুলে ধরা সম্ভব। কিভাবে নিজেকে সমাজের সম্মুখে তুলে ধরা উচিত। বিজ্ঞানের ইতিহাসে স্যার আইজ্যাক নিউটনের নামটি নিশ্চয়ই কারোরই অজানা নয়, কিন্তু এই নামের পেছনে যে হাড় কাঁপানো ইতিহাস রয়েছে তা কি জানেন? আমাদের জীবনে একটু বাধা আসলেই আমরা ভেঙে পড়ি, কিন্তু নিউটনের জীবনের গল্প পড়ার পর আপনার মনে হবে আপনি যে বাধাগুলির সম্মুখীন হয়েছেন সেগুলি কিন্তু কিছুই নয়। আইজ্যাক নিউটনের জন্ম মন চায়, সফলতার জন্যই কি বাঁচা, কিভাবে নিজেকে সমাজের সম্মুখে তুলে ধরা উচিত। বিজ্ঞানের ইতিহাসে স্যার আইজ্যাক নিউটনের নামটি নিশ্চয়ই কারোরই অজানা নয়, কিন্তু এই নামের পেছনে যে হাড় কাঁপানো ইতিহাস রয়েছে তা কি জানেন? আমাদের জীবনে একটু বাধা আসলেই আমরা ভেঙে পড়ি, কিন্তু নিউটনের জীবনের গল্প পড়ার পর আপনার মনে হবে আপনি যে বাধাগুলির সম্মুখীন হয়েছেন সেগুলি কিন্তু কিছুই নয়। আইজ্যাক নিউটনের জন্মই হয়েছিল নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ একজন স্বাভাবিক শিশু মাতৃগর্ভে যে পরিমাণ সময় থাকার পর ভূমিষ্ঠ হয় তার অনেক আগেই। স্বভাবতই জন্মের পর থেকেই তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। এমন দুর্বল একটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার 3 মাসের মধ্যেই নিউটনের বাবা মারা যান। পিতার দেহত্যাগের মাত্র 3 বছর পরে নিউটনের মা আবার একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৎ বাবার কাছে ঠাঁই হয়নি শিশু নিউটনের। দুর্বল নিউটন তার দিদার কাছে বড় হতে থাকে। ভূমিষ্ঠ হওয়ার পর মাত্র 3 মাস পরেই তিনি বাবাকে হারিয়েছিলেন ঠিকই, কিন্তু 3 বছর পরেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলেন তিনি। যখন নিউটনের একটু বোঝার ক্ষমতা হলো, তখন থেকেই তার মা এবং তার সৎ বাবার প্রতি একটি বিরূপ মনোভাব তার মধ্যে জন্ম হয়। পিতামাতার আদর আর মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে ওঠা একজন শিশুর মধ্যে এরূপ মনোভাব জন্ম নেওয়াটাই স্বাভাবিক। এরপর তাকে একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেখানেই চলতে থাকে তার পড়াশোনা। নিউটনের বয়স তখন 15 বছর। তখনই তার সৎ পিতার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর নিউটনের মা পুনরায় নিউটনের দিদার বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পরেই তিনি নিউটনের পড়াশোনা বন্ধ করে দেন এবং তাকে খামারে কাজ করতে যেতে বলেন, যাতে করে কিছু অর্থ হাতে আসে। এত সংঘর্ষময় জীবন থাকার পরেও তার জীবনে প্রেম এসেছিল। এক মেয়ের সঙ্গে তার প্রেম হয়ে যায়। ধীরে ধীরে সেই প্রেম বিবাহে পরিণত হয়। যখন তারা বিবাহ করছিলেন তখন নিউটনের বয়স ছিল মাত্র 19 বছর, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই মেয়েটি নিউটনকে ছেড়ে চলে যায়। যাকে তিনি জীবনসঙ্গী হিসাবে পাশে পেয়েছিলেন সেও তাকে ছেড়ে চলে গেল। এরপর তিনি আবার একা হয়ে গেলেন। এরপর নিউটন সারা জীবন অবিবাহিত ছিলেন। এভাবেই দুর্ভাগ্য নিয়ে তার পথ চলা শুরু হয়েছিল। কঠোর মনোবল নিয়েই আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন। রক্তে যার সংগ্রাম আছে, জীবন যুদ্ধে সে কিভাবে হারবে? ভাবছেন তিনি পড়াশোনায় কি অত্যন্ত বিচক্ষণ ছিলেন? তা কিন্তু নয়। পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি ধরনের, তবে তার মধ্যে বদলা এই শব্দটার প্রতিফলন প্রচুর পরিমাণে দেখা যেত।
তবে তার বদলা নেওয়া আর আমাদের বদলা নেওয়ার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সক্রেটিস সবসময় বলতেন, নিজেকে জানো। খুব কঠিন একটা কথা। আমৃত্যু মানুষ নিজেকে জানার প্রাণপণ চেষ্টা করে যায়, কিন্তু নিজেকে কি জানতে পারে? প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করার মতো একটা অবস্থা হয়তো তৈরি হয়, তবে সত্যতা বেরিয়ে আসার আগেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। পৃথিবীতে অন্যকে জানা যতটা কঠিন, নিজেকে জানা তার থেকেও আরো কঠিন। পৃথিবীতে প্রথম বিজ্ঞানী গ্রিসের থেলিস বলতেন, সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। যদিও প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার জীবনবোধের অভিজ্ঞতা থেকে বিশ্বাস করতেন, একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। হয়তো অন্যকে স্বপ্ন দেখানো যায়, অন্যের স্বপ্নটা বোঝার মতো করে নিজের দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়, কিন্তু নিজের স্বপ্নটা মানুষ কি কখনো নিজে দেখতে পারে? নিজেকে জানা যতটা কঠিন, নিজের স্বপ্নকে জানাও ততটাই কঠিন। কারণ মানুষ যখন নিজের স্বপ্নকে দেখার চেষ্টা করে, তখন কঠিন বাস্তবতা সেখানে বাধা হয়ে দাঁড়ায়। নিজেকে আমরা যতটুকু দেখি ততটুকু না দেখার মতো। নিজেকে জানার জন্য যে নিজের গভীরে যেতে হয়, যে যাওয়াটা হয়তো কখনোই হয়ে ওঠে না, বরং নিজেকে জানাটা অনেকটা ভাষা ভাষা। জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলন এর মতো। বোধহয় নিজেকে চেনাটা নিজের স্বপ্নটাকে খোঁজাটা আইসবার্গ থিওরির মতো, যেখানে বলা হচ্ছে একটি বরফ খণ্ডের 100 ভাগের মধ্যে 5 ভাগ সমুদ্রপৃষ্ঠের উপরে থাকে, বাকি 95 ভাগ সমুদ্রপৃষ্ঠের নিচে থাকে। অধিকাংশ মানুষই সমুদ্রপৃষ্ঠের উপরের এই 5 ভাগকেই সমগ্র বরফ খণ্ড হিসাবেই ভেবে নেন এবং ভুলে যান যে এর বেশিরভাগ অংশই অদৃশ্য। এই আইসবার্গ থিওরির মতো নিজেকে জানার দৃশ্যমান সামান্য অংশটুকু দেখে আমরা নিজের অদৃশ্যমান বেশিরভাগ অংশটুকু দেখতে পাই না। ফরাসি দার্শনিক রেনে দেকার্তে বলেন, আমি চিন্তা করি তাই আমি আছি। তবে এই চিন্তাটা মন না আত্মা থেকে আসে, সেটার কোনো বিহিত তিনি করতে পারেননি। মন ও আত্মা ভিন্ন হলেও তিনি দুটোকে এক ভেবে গুলিয়ে ফেলেছেন। তবে যার মধ্যে চিন্তা করার শক্তি আছে, সে যে নিজেকে জানার জানালাটা খুলতে পারবেন তা বোধহয় বলা যায়। তবে দেকার্তের চিন্তার সূত্রটা যখন উল্টে ফেলে নিজের দিকে তাকায়, তখন কথাটা খুব সম্ভবত আমি আছি তাই চিন্তা করতে পারি এমন করেই বলতে হয়। কোনটা নিজেকে জানা আর কোনটা অজানা, সেটা একটার পর একটা থিওরি দিয়ে ব্যাখ্যা করাটা সম্ভব নয়। যতটা সম্ভব ততটাও নয়। লিও টলস্টয় বলেছেন, সবাই ভাবে পৃথিবীকে বদলে দেবে, কিন্তু কেউই নিজেকে বদলানোর কথা ভাবে না। কথাটা অমৃত সমান। যে নিজেকে চেনে না, সে নিজেকে বদলাতে পারে না। পৃথিবী বদলানোর মতো শক্তিও তার থাকে না। বাস্তবে মানুষ নিজেকে হয়তো জানতে পারে, তবে সে জানাটা মানুষকে সাহসী না করে ভীত করে। নিজেকে জেনে মানুষ পিছিয়ে পড়ে, ভয়ে কেঁপে ওঠে, কারণ সে জানাতে হয়তো আলো থাকে না, অন্ধকার থাকে, পুণ্য থাকে না, পাপ থাকে। মানুষের মতো মানুষটা থাকে না, দৈত্যের মতো দানবটা থাকে। যে মানুষটা জানে তার ভেতর যা কিছু আছে তা সবই মন্দ, সে নিজেকে কখনো জানতে চাইবে না। একজন অপরাধীর অপরাধ বোধ থাকতে পারে, সে জানে অপরাধ বোধ অনুশোচনার জন্ম দেয়, সে বোধটা ভালো, তবে তা দিয়ে তো আর অপরাধ মোচন হবে না। প্রতিটা মানুষ হয়তো নিজেকে একটা সময়ে এসে জানে, সেটা কখনো আলো দেখে না। গোপন দহনের তীব্র আগুনে প্রতিদিন নিঃশব্দে গুমড়ে গুমড়ে মরে হয়তোবা। ইতিহাস থেকে অনেক প্রেমপত্র আমরা খুঁজে পাই, তবে সেটা কতটা নিজেকে জানা, কতটা আবেগ, কতটা কল্পনা, তা যে লেখে সে হয়তো জানে, আর পৃথিবীর কারোর পক্ষে তা জানা সম্ভব হয় না। যেমন সত্যটা কতটা সত্য, কতটা মিথ্যা, তা হয়তো সময় জানে, প্রকৃতি জানে, মানুষ জানে না। চার্চিল তার স্ত্রীকে লিখেছিলেন, ভালোবাসার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তবে তোমার কাছে ঋণে আমি যার পর নাই খুশি। তোমার সঙ্গে আর তোমার হৃদয়ে বেঁচে থাকার এই অনুভূতি আমি কোন ভাষায় বা প্রকাশ করব? সব চিঠির মধ্যে যে ব্যাকুলতা আছে
তাতে ভালোবাসা কতটা সত্য কতটা মিথ্যা তা যারা লিখেছেন তারা হয়তো জানতেন, তবে নিজের ভেতরের সত্যটা কতটা কঠিন সত্যের সঙ্গে লড়েছে সেটা বোধহয় ইতিহাস বিচার করবে। যে বেকার ছেলেটার পায়ের জুতো পিচ ঢালা কঠিন রাস্তায় ঘুরে ঘুরে ক্ষয়ে গেছে, সে জানে না তার চাকরিটা হবে কিনা। যে মধ্যবিত্ত মানুষটা দিন আনে দিন খায়, সে জানে না আগামীকালটা তার কি হবে। যে মানুষটা ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে মৃত্যুর দিন গুনছে, সে জানে না কখন তার মৃত্যু হবে। যে মানুষটা প্রতিদিন সত্যের জন্য লড়াই করছে, সে জানে না এই সত্যের জন্য চরম মূল্য তাকে দিতে হবে কিনা। মায়ের মুখটা যে ছেলেটা অনেক দিন দেখেনি, সে জানে না তার মাকে আর কোনো দিন দেখবে কিনা। বাবার ক্লান্ত দেহটা আর কখনো মায়াবী চোখে সন্তানদের মুখ দেখবে কিনা, বাবা তা জানে না। এই না জানাটাই হয়তো নিজেকে জানা। সব হারিয়ে যে পথে নেমেছে তার মূল্য কতটুকু সে কি কখনো জানতে পারে? মানুষের দুঃখে যে ঝাঁপিয়ে পড়তো, আজ তাকে দেখারও জানার কেউ নেই। আপন কখন পর হয়েছে কেউ জানেনি। বোবা কান্নাটা হয়তো জেনেছে। সব জানাগুলো কখন যেন নদীর জলে ডুবে মরেছে, মাটিতে আছড়ে পড়েছে বিবর্ণ গিটার কোনো হারানো পথে। এমন করে নিজেকে জানতে গিয়ে মানুষের প্রতিদিন হারিয়ে যাওয়া আর শূন্যতায় ঝুলে ঝুলে বাঁদরের মতো নিজেকে খোঁজা। সে যাই হোক, মানুষ নিজেকে না জেনেও জানুক, আরো জানুক, অনেক বেশি করে জানুক। নিজের জানাটাকে আত্মশুদ্ধির শক্তি হিসেবে নিজের ভেতর থেকে বের করে আনুক। নিজের জানাটাকে নিজের জ্ঞানের গভীরতা থেকে টেনে এনে আয়নার কৃত্রিম কাঁচটাকে ভেঙে ফেলুক। মানুষ স্বপ্ন থেকে জানুক, আলো থেকে জানুক, অন্ধকার থেকে জানুক। শহরের রাজপথের মানুষের কোলাহল থেকে মানুষ নিজেকে জানুক, হোক সেটা ভালো কিংবা মন্দ। আপনাদেরকে এমনি এমনি এতগুলো উদাহরণ কিন্তু দিলাম না। আসলে এই সকল মানুষগুলিও আপনার বা আমার মতো সাধারণ মানুষ ছিলেন। সমাজের সঙ্গে মিশতে পারতেন না। সমাজের কাছে তাদের জন্য কোনো বিশেষ জায়গাও ছিল না। তবুও তারা সকলেই সমাজের সঙ্গে সামঞ্জস্যতা বিধানে সক্ষম হয়েছিলেন। হতেই পারে যে এই কাজে তাদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছিল, কিন্তু একটু যদি ভেবে দেখেন তাহলে দেখবেন যে এনারা পুরো সময়টাই নিজেদের সঙ্গে লড়াই চালিয়েছিলেন। কারণ নিজেদের সঙ্গে লড়াই না করলে কোনোদিনও নিজেদেরকে চিনতে ও জানতে পারবেন না। এখানেই গোটা বিষয়টির সঙ্গে এক সুসম্পর্ক নিহিত ছিল। তাহলে এভাবেই সমাজের চোখে আপনারাও নিজেদেরকে তুলে ধরবার চেষ্টা করুন। এর মধ্যে দিয়ে দেখবেন একটা সুষম দিক তৈরি হয়ে যাবে। চলুন তাহলে চলে যাওয়া যাক আমাদের পরবর্তী বিষয়ের দিকে। আপনি কিভাবে সমাজের কাছে নিজেকে বিক্রি করছেন? কথাটা শুনতে অদ্ভুত মনে হলেও এই বিষয়টির এক বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি নিজেকে সমাজের সামনে যেভাবে তুলে ধরবেন, সমাজও আপনাকে একটি পণ্যের মতোই নিজের দিকে টেনে নেবে। আসলে সমাজের কাছে সকলেই সমান। যারা সমাজকে কিছু দিতে পারবে, সমাজ তাদের নিরিখেই ভালো কিছু ভাবে বা তাদের জন্যই ভালো কিছু তুলে রাখে। এখানেই হলো আসল বিষয়টি। তাই আপনি সমাজকে কিভাবে কতটা দিতে পারবেন ও সমাজের চোখে আপনার সম্মান কিভাবে বাড়বে, এই বিষয়টি নিয়ে আলোচনা করাটা খুবই প্রয়োজনীয়।